রোজ রোজ এই শহরের কোলাহল, দমবন্ধ করা ভিড়, ডিজেলের ধুয়ো আর কাহাতক ভালো লাগে বলুন তো? একটা কাজও নিশ্চিন্তে করা যায় না। এইসব থেকে দুদণ্ড পরিত্রাণ পেতে আপনি পালিয়ে গেলেন সুদূর গ্রাম বাংলার বুকে, হয়তো নিজেরই বাড়িতে বা কোনো আত্মীয়ের। কিন্তু সেইখানে গিয়েই আপনার যদি দেখা হয় এক রহস্যময়ী নারীর সাথে, রাতের ঘুম একেবারে উড়ে যাবে। ভেবে দেখেছেন কি ডেঞ্জারাস হবে? ঠিক আছে, আর ভাবতে হবে না। নিশ্চিন্তে দুদিন কাটানোর প্ল্যান একেবারে চৌপাট হয়ে যাবে। কখনো ভেবে দেখেছেন তারপরে কি হতে পারে? চিন্তা নেই, বেশি ভাবতে হবে না। শুনে নিন আমাদের আজকের গল্প, অঙ্কিতা ঘোষের লেখা পাশের বাড়ির জানালা। গল্প পাঠে প্রত্যয়, সৃজনের ভূমিকায় সৌরভধ্বনি সাহা, ভাস্বতীর ভূমিকায় বর্ণালী, আর বনমালী ও বিমলের চরিত্রে আমি সুমিতেন্দ্র। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। কিন্তু গল্পটা শুরু করার আগে অবশ্যই এই ভিডিওটাকে হাইপ করে দেবেন, এবং যারা গল্প পাঠাতে চান তারা এই ভিডিওরই ডেসক্রিপশন বক্সে একটা ফর্মের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন। তাহলে শুরু করছি আজকের পর্ব, অঙ্কিতা ঘোষের লেখা পাশের বাড়ির জানালা। পাবলিশারের গোঁতা খেয়ে জীবন যখন ওষ্ঠাগত, তখন কলকাতা ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিলাম। উপন্যাস পুরো না করে আর আমি কলকাতা মুখ হচ্ছি না। কিন্তু কোথায় গিয়ে নির্বিঘ্নে লেখাপড়া করা যাবে সেটা ঠিক করতে পারছিলাম না। তখন হঠাৎ আমার কাছে একটা প্রস্তাব এলো। গত রবিবার কলেজ স্ট্রিট থেকে ট্রামে উঠেছি, তখনই দেখা হলো আমার কলেজের বন্ধু বনমালীর সঙ্গে। কলেজে পড়াকালীন এই বনমালী আর আমি ছিলাম মানিক চোর। বনমালী একটা সিগারেট টানতে টানতে হেসে বলল, কিরে ভাই, কদিন পর দেখা, কেমন আছিস? এখানে কি করছিস? সেই আগের মতো সব টাকা বইতেই উড়িয়ে দিচ্ছিস নাকি? আমি হেসে বললাম, সে তো বটেই, তবে আজকাল আমিও একটু লেখালেখি করছি। আমার থলিতে সব সময় আমার লেখা একটা দুটো বইয়ের এক্সট্রা কপি থাকে। সেখান থেকেই একটা বই বের করে বনমালীর নাম লিখে ওর হাতে দিলাম। বনমালী বইটা হাতে নিয়ে বলল, বড় বাড়ির বিভীষিকা, খাসা নাম। আরে বাবা, এই এটা কি রে? তাকিয়ে দেখলাম বনমালীর নজর তখন আমার ছদ্মনামের দিকে। বনমালী হো হো করে হেসে বলল, মিথ্যাবাদী, এই আবার কোনো ছদ্মনাম হলো নাকি ভাই? কেন, ভুল কি আছে এতে? আমরা তো সাজিয়ে গুছিয়ে কল্পনাকে আশ্রয় করে পাঠকদের কাছে মিথ্যে কথাই পরিবেশন করছি। অনেক ভেবেচিন্তেই নামটা দিয়েছি ভাই। আর তাছাড়া এরকম আনঅর্থোডক্স অদ্ভুত নাম দিলে বাজারে বই কাটে ভালো। তা ঠিক, আমি তখন শিয়ালদা কোর্টে মুহুরির কাজ করি। শ্বশুর শাশুড়ি কেউই নেই, এই তাই বউয়ের সাথে ওর বাড়িতেই রয়েছি। এই তো হেঁদোর কাছেই, আয় না একদিন। এরকম টুকটাক কথার মধ্যে দিয়ে বনমালী আমার ঘুরতে যাওয়ার প্রসঙ্গ শুনেই উত্তেজিত হয়ে পড়ল, পাটপুর যাবি? ওখানে আমাদের বাড়িটা তো ফাঁকাই পড়ে আছে। আমি তো 3-4 মাস পর পর ওই 2-3 দিনের জন্য একবার গিয়ে থাকি। তুই যেতে চাইলে চাবিখানা তোকে দিয়ে দেবো খন। তোর যতদিন ইচ্ছা হয় ওখানে গিয়ে থাক, তোর কাজকর্ম একেবারে শেষ করে গুটিয়ে আয়। কিন্তু আরে আমি কথা দিচ্ছি, কেউ তোকে ওখানে বিরক্ত করতে আসবে না। আশেপাশে তেমন কোনো জনবসতিও নেই। ওই বড় বড় গাছপালার আড়ালে আবডালে একখানা দুখানা করে টালির বাড়ি টাড়ি। কেবল হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই একটা বাড়ি আছে। সেই বাড়িতে স্বামী স্ত্রী থাকে, তারাও নির্ঝঞ্ঝাট ভালো মানুষ, কারোর সাথে পাছে থাকে না একদম। ভদ্রলোক খুব সম্ভবত ইন্ডিয়ান আর্মিতে কাজ করে, বুঝলি? যাই হোক, মোটের ওপর জায়গাটা তোর মন্দ লাগবে না, সে আমি হলফ করে বলতে পারি।
বনমালীর প্রস্তাব শোনা মাত্রই আমি রাজি হয়ে গেলাম। বনমালীকে টাকার কথা বলতেই সে ক্ষেপে উঠে বলল, বড় রাইটার হয়ে এই খোলা হাটের মধ্যে আমার হাতে কি মার খেতে চাইছিস বলতো? বেশি কথা না বলে কাল আমার বাড়িতে আয়, খাওয়া দাওয়া কর, তোকে চাবিটা দিয়ে সব কিছু বুঝিয়ে দেব, কোনো অসুবিধা হবে না দেখবি। আজ বৃহস্পতিবার ভোর 5:13 বাসে আমি রওনা দিয়েছি পাটপুরের পথে। যদিও ধর্মতলা থেকে টানা কোনো বাস পাটপুর আসে না। আরামবাগে নেমে বাস বদল করে পাটপুর পৌঁছতে হয়। বনমালী আমার পথের বর্ণনা এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিল যে পাটপুরে নেমেও আমার একটুও অসুবিধা হলো না। বাস স্ট্যান্ডে নেমে সামান্য কিছু বাজার দোকান সেরে একটা সাইকেল রিক্সা নিয়ে পৌঁছলাম বনমালীর বাড়িতে। এই গলিটা খুব বেশি চওড়া নয়। গলির প্রান্তে পরপর রয়েছে দুটো একটু পুরনো দোতলা পাকা বাড়ি। একটা বাড়ির গেটে তালা ঝোলানো, সুতরাং আমারও বুঝতে অসুবিধা হলো না যে এটাই বনমালীর বাড়ি। চাবি ঘুরিয়ে তালা খুলে বাড়িতে প্রবেশ করলাম। বাড়িটার অবস্থান এত নিস্তব্ধ ও শান্ত জায়গায় দেখে আমি বেজায় খুশি হলাম। লোকজন হইহুল্লোর আমার ভালো লাগে না, এতে কাজে ব্যাঘাত ঘটে। আমিও তাই ঠিক এই রকম একটা জায়গা খুঁজছিলাম, যেখানে একজন মানুষও আমায় চিনবে না, যেখানে কেউ বেশি বাড়াবাড়ি করে হৃদ্যতা করতে আসবে না, এমনকি আমি মরলাম কি বাঁচলাম তাও দেখতে আসবে না। বাড়িটার নিচের তলায় একটা রান্নাঘর, একটা বাথরুম আর একটা বসার ঘর রয়েছে। থাকার ব্যবস্থা করা আছে দোতলায়, সেখানে রয়েছে পরপর 3টে ঘর। আমি নিজের থাকার জায়গা হিসেবে বেছে নিলাম দক্ষিণ পূর্ব কোণের একটি ঘরকে। তুলনামূলক ঘরটি বাকি দুটো ঘরের থেকে আয়তনে ছোট, কিন্তু চারদিকে শ্যামলিমার সব থেকে অধিক সুন্দর দৃশ্য বোধহয় এই ঘর থেকে দেখা যায়। এই ঘরের দক্ষিণ দিকে ও পূর্ব দিকে রয়েছে বিশাল বড় জানালা। ভোরবেলায় সূর্যোদয়ের সঙ্গে পূবের জানালা দিয়ে দেখা যায় বিস্তীর্ণ প্রান্তর, পুকুর ও ধান ক্ষেত। অন্যদিকে দক্ষিণের জানালা দিয়ে বিকেলের পর থেকে ভেসে আসে ঠান্ডা বাতাস। বাঙালিরা যেখানেই থাক, পরিষ্কার বাথরুম আর দক্ষিণের জানালার লোভ তারা সামলাতে পারে না। তবে এই দক্ষিণ দিকের জানালা খুলতে একটাই সমস্যা রয়েছে। পাশের বাড়ির দোতলার জানালাটার অবস্থান আমার ঘরের জানালার একেবারে মুখোমুখি। দুটো জানালা খোলা থাকলে এ ঘর থেকে ও ঘরের ভেতরটা পরিষ্কার দেখা যায়। বনমালীর কাছে শুনেছিলাম এই বাড়িতে দুজন স্বামী স্ত্রী থাকেন। যদি তারা এই সামনের ঘরেই থাকেন, তাহলে যখন তখন জানালা খুলে দাঁড়ানোটা বোধহয় ঠিক হবে না। আমার আবার খিড়কির সামনে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার বদ অভ্যাস আছে। দেখা যাক কি করা যায়। স্নান সেরে স্টোভে আলু সিদ্ধ আর ভাত বসিয়ে দিলাম। আজ বাসস্ট্যান্ডে নেমেই বাজার দোকান ছেড়ে নিয়েছিলাম, যাতে দিন কয়েক আমায় আর কোথাও বেরোতে না হয়। দুবেলা এক থালা আলু সিদ্ধ ও ফ্যান ভাত, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে আমি দিব্যি খেয়ে নিতে পারি। সন্ধ্যাবেলা আমি কাগজ কলম নিয়ে উপন্যাস লেখা শুরু করলাম। পাবলিশারের অনুরোধে এবারের উপন্যাস প্রেমের। গল্পের নাম দিয়েছি ধার করা ঠিকানা। একটা অধ্যায় শেষ করে হাত ঘড়িতে দেখলাম রাত 9টা বাজে।
কাগজ কলম সরিয়ে রেখে খাওয়া দাওয়া সারলাম। শুতে যাওয়ার আগে দক্ষিণের জানালার কাছে এসে একটা সিগারেট ধরিয়ে লম্বা শুকটান দিতে লাগলাম তাড়িয়ে তাড়িয়ে। পূর্ণিমার চাঁদের আলোয় বেশ ভালোই লাগছিল এই নির্জন গ্রাম্য রাতটা। এমন সময় হঠাৎ সামনের বাড়ির দিকে আমার নজর গেল। গ্রামে গঞ্জে এতটা গায়ে গায়ে বাড়ি সাধারণত দেখা যায় না। এই বাড়িটার জন্যই দক্ষিণ দিকের হাওয়া যতটা ঘরে প্রবেশ করা উচিত ততটা আসে না। সিগারেট খেতে খেতে এই সবই ভাবছি, হঠাৎ সামনের বাড়ির জানালাটা আস্তে আস্তে খুলে গেল। জানালার শিক ধরে দাঁড়ালো একজন মেয়ে। মেয়েটির সাজটা বড়ই অদ্ভুত। তার পরনে রয়েছে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি সোনার গয়না, আর মাথায় লেপে রয়েছে সিঁদুর। ভারী মিষ্টি মুখ মেয়েটার, বয়স 19-20 বেশি হবে না। তবে মেয়েটির দৃষ্টিটা কেমন যেন আনমোনা। আমার জানালার দিকে সামান্য দৃষ্টিপাত না করে সে তাকিয়ে আছে নিচের দিকে। আমিও একবার তার দৃষ্টি অনুসরণ করে নিচের দিকে তাকিয়ে দেখলাম। এটা হয়তো ওই বাড়ির পিছন দিক। মেয়েটি কি কারোর জন্য অপেক্ষা করছে? সিগারেটে আরও একটা মস্ত টান নিয়ে নিজের অলক্ষ্যেই আবার মেয়েটির দিকে তাকালাম। এবারে সেই দিকে দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মুখ থেকে খসে পড়ল সিগারেট। মেয়েটি এখন সোজাসুজি আমার দিকে তাকিয়ে রয়েছে। মুখে চোখে কেমন যেন কঠিন ভাব তার। ঠোঁটের কোণে দেখলাম একটা বাঁকা হাসি। হঠাৎ সে জানালাটা তরাম করে আমার মুখের ওপর বন্ধ করে দিল। পরের দিন ভোরবেলা আবার ওই জানালাটার কাছে এসে দাঁড়ালাম। চোখ গেল সামনের বাড়িটার দিকে। বাড়িটার মধ্যে থেকে সামান্য আওয়াজও পাওয়া যায় না। ওরা কি বাড়ির এই দিকটায় থাকে না? কলকাতায় আমার পাশের বাড়িতে যে স্বামী স্ত্রী থাকেন, তাদের ঝগড়া শুরু হয়ে যায় মোটামুটি ভোরের আলো ফোটার সাথে সাথেই। ওদের চিৎকারে শুধু ওদের বাড়িতে কেন, গোটা পাড়ায় কাক চিল বসতে পারে না। কিন্তু এই স্বামী স্ত্রী তো দেখছি বেশ শান্ত। কিন্তু গতকাল রাতে ওরকম অদ্ভুত সাজে মেয়েটি জানালার সামনে দাঁড়িয়েছিল কেন? সেই দিন রাতেও ঘটল সেই এক ঘটনা। লেখা শেষ করে রাতে জানালার সামনে দাঁড়িয়ে যখন সিগারেট খাচ্ছি, তখন আবারও জানালা খুলে আনমনা হয়ে দাঁড়িয়ে রইল সেই মেয়েটি। সেরকমই বিয়ের কনের মতো সাজ, যেন নিরেধারা সে কারোর জন্য অপেক্ষা করে চলেছে। এমনভাবে প্রায় 3 দিন পর পর রাতের বেলা ওই বাড়ির জানালা খুলে দাঁড়াতে দেখেছি সেই মেয়েটিকে। সেই একই সাজ, সেই একই দৃষ্টি, আর সেই একই অন্যমনস্ক ভাব। পরস্ত্রী কাতরতা নয়, তবুও এ কথা অস্বীকার করি না যে ধীরে ধীরে আমার মনে ওই মেয়েটির প্রতি কৌতূহল জন্মাচ্ছিল। মাঝে মাঝে মনে হতো মেয়েটির সাথে কি
চেঁচে পড়ে একটু কথা বলবো, কিন্তু শেষ অবধি নিজের মনের ইচ্ছে নিজের মনেই দমন করে ফেললাম। অন্যের স্ত্রীর সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে যাওয়া ঠিক নয়। একদিন জানালার সামনে একটা চেয়ার নিয়ে বসে একটা বই পড়ছিলাম। কখন যে চোখটা লেগে গেছে বুঝতেও পারিনি। হঠাৎ ঠুক করে একটা শব্দে আমার ঘুম ভাঙল। ধর্মর করে উঠে বসে দেখলাম সামনের বাড়ির জানালা খুলে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে। হয়তো তার জানালা খোলার শব্দেই আমার ঘুম ভেঙেছে। আজ আর কৌতূহল দমন করতে পারলাম না। গলাটা উঁচু করে আমি প্রশ্ন করলাম, নমস্কার, আমার নাম ধ্রুবজ্যোতি সান্যাল। কিছুদিনের জন্য এখানে ঘুরতে এসেছি। বলছি, রোজ আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখি, আজ ভাবলাম একটু কথা বলি। আপনি ছাড়া তো আর কোনো প্রতিবেশী নেই। মেয়েটি আমার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তার চোখে মুখে খেলে গেল রাগ। ভাঙা ভাঙা বিরক্তিপূর্ণ কণ্ঠে সে বলে উঠল, রাত বিরেতে অন্যের স্ত্রীর সঙ্গে কথা বলছেন কোন সাহসে? দাঁড়ান, আজ আমার স্বামী আসুক, আমি সব বলবো ওকে। বাবা, কি কথা শেষ করে মেয়েটি আবার দড়াম করে জানালাটা আমার মুখের ওপর বন্ধ করে দিল। কোনো সুস্থ মানুষ কি এরকম করতে পারে? আমিও আর বিষয়টাতে পাত্তা না দিয়ে দরজা জানালা বন্ধ করে শুয়ে পড়লাম। রাত তখন কটা হবে জানি না। হঠাৎ কিছুতে অস্বস্তি অনুভব করে আমি চোখ মেলে তাকিয়ে চমকে উঠলাম। চোখের সামনে দেখলাম একটা ছায়ামূর্তি আমার মাথার উপর নিজের অস্পষ্ট মুখ নিয়ে ঝুঁকে আমায় এক দৃষ্টে নিরীক্ষণ করছে। এই গোটা বাড়িতে আমি ছাড়া আর একজন প্রাণীও থাকে না। তাহলে এই রাতের বেলা আমার বন্ধ ঘরে কে আসবে? কিভাবে আসবে? ছায়াটাকে চেয়েও স্পষ্টভাবে দেখতে পেলাম না, কিন্তু 100% তার উপস্থিতি আমি অনুভব করতে পারছি। প্রায় 2-3 মিনিট নিজের হাত পা নাড়াতে পারলাম না। সেই অবস্থায় শুয়ে রইলাম। তারপর নিজে থেকেই সেই ছায়ামূর্তি আমার মুখের ওপর থেকে সরে গেল। আমার মাথার কাছে দক্ষিণের জানালাটা খোলার শব্দ পেলাম। তারপর আর আমার কিছু মনে নেই। পরের দিন সকালে ব্যাপারটাকে নিছক স্বপ্ন বলে মনে হলো। সকালে উঠে আমি নিজে হাতেই ঘরের দরজা জানালা খুললাম। সুতরাং গতকাল রাতে কারোর পক্ষেই আমার এই ঘরে প্রবেশ করা সম্ভব নয়। সকাল থেকে সেদিন লেখার কাজে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। গল্পটি আস্তে আস্তে ক্লাইম্যাক্সে চলে এসেছে। টানা লিখলে আর কয়েকদিনের মধ্যেই লেখা শেষ হয়ে যাবে। রাত তখন 10টা হবে। এক নাগাড়ে লিখতে লিখতে কোমর ধরে গেছে। জানালার কাছে গিয়ে সিগারেট ধরালাম। ঠিক ব্যথা হচ্ছে। কি গো ঠাকুরপো, তুমি কি রাগ করেছো? চমকে উঠে তাকালাম
সামনের বাড়ির জানালার দিকে। সে মেয়েটি আজ হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে। আজ তার গলার স্বর এবং ভাবভঙ্গিমা যথেষ্টই স্বাভাবিক। মেয়েটি আবার বলল, গতকাল তোমার সাথে কি খারাপ ব্যবহারটাই না করলাম, পরে জানতে পারলাম তুমি মানুষটা খারাপ নয়। হ্যাঁ, সেটা কে বলল আপনাকে? দেখার চোখ থাকলে কাউকে বলে দিতে হয় না। আমি বিনয়ের সুরে বললাম, আসলে আপনাকে রোজ রাতে এখানে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখি, তাই গতকাল কথা বলার ধৃষ্টতা দেখিয়েছিলাম। কিছু মনে করবেন না। না না, মনে করার কিচ্ছু নেই। তুমি যে ভদ্রলোক সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। শুনেছি আপনার স্বামী নাকি আর্মিতে আছেন। মেয়েটি কিঞ্চিত লজ্জা লজ্জা মুখ করে বলল, ঠিকই শুনেছ, উনি মিলিটারি মানুষ। আজও মেয়েটির তেমন চড়া সাজ দেখে বললাম, আপনি সাজতে খুব ভালোবাসেন তাই না? কেন বলো তো? এই যে রোজ আপনি এত সেজেগুজে থাকেন। তাই বলো? আরে না না, আমার সাজতে গুজতে একটুও ভালো লাগে না। তবে স্বামী রাতের বেলা করেই আসেন তো, তাই ওনার সামনে একটু সেজে গুজে থাকি। রাতের বেলা করে আসেন মানে? উনি কি কাছাকাছি কোথাও কাজ করেন? উনি তো আর কাজ করেন না। আগে বছরে একবার করে বাড়ি আসতেন, কিন্তু এখন রোজ রাতে আমার সঙ্গে দেখা করে যান। রোজ রাতে আপনার সঙ্গে দেখা করতে আসেন? ওনার শরীর গতিক ভালো আছে তো? কোনো সাহায্য লাগলে আমায় বলতে পারেন। মেয়েটি সামান্য বিরক্তির স্বরে বলল, উফ, বলছি না ঠাকুরপো, উনি রাত করে এসে দেখা করে যান আমার সাথে। আমিও ঠিক সেই দিনের মতো এই জালনায় দাঁড়িয়ে ওনার জন্য অপেক্ষা করি। সেই দিন তো উনি আসেননি, কিন্তু এখন উনি আসেন। মেয়েটির অসংলগ্ন কথাবার্তার জেরে কৌতূহলবশত আমি আবার প্রশ্ন করলাম, সেই দিন আসেননি মানে? কোন দিন আসেননি? মেয়েটি এবারে করুণ সুরে বলে চলল, আজ থেকে মাস দুয়েক আগের কথা। প্রায় 8 মাস পর উনি আমায় একটি চিঠি লিখেছিলেন, আজও মনে আছে। 12ই মাঘ রাতের বেলা আমি ওনার অপেক্ষায় ঠিক এইভাবেই জানলায় দাঁড়িয়েছিলাম। রাতেই 10টা-11টার সময় দেখলাম মিলিটারি পোশাকে বাড়ির দরজা খুলে একজন ভিতরে আসছেন। অন্ধকারে তার মুখ দেখতে পাইনি ঠিকই, কিন্তু মনে হলো ওই পোশাকটা আমার স্বামীর। আমি তো আনন্দে এক ছুটে নিচে নামলাম। দরজা ধাক্কানোর আগেই দরজা খুলে দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে বিমল বাবু, ওনার বন্ধু। মানে ওরা একসাথেই মিলিটারিতে চাকরি করত। আমি প্রশ্ন করলাম, বিমলদা, উনি কোথায়, কখন আসছেন? বিমলদা মাথা নিচু করে আমায় বললেন, বৌদি, দাদা আর বেঁচে নেই। এই কথা শুনে আমার পায়ের তলার জমি কেঁপে উঠল। বুকের মধ্যে যেন কেউ একটা তীর বিধিয়ে দিল। আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন রাত আরো গভীর। এই ঘরেই জানলার সামনে দাঁড়িয়েছিলাম। দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছিল। এমন সময় আমার স্বামী এই ঘরে এলেন। তাকে সামনে দেখে আমি তো আনন্দে পাগল হয়ে গেলাম। বুঝতে পারলাম ঈশ্বর তার দেহকে আমার থেকে কেড়ে নিলেও তার আত্মাকে আমার থেকে দূর করতে পারেননি। সেদিন থেকে আজও রোজ রাতে উনি এই ঘরে আসেন। আমায় জানলা খুলে দাঁড়াতে দেখলে ভারী বকা দেন, তাই উনি আসার আগে আমি জানলাটা খুলে একটু দাঁড়াই। মেয়েটি নিজের কথা শেষ করল। সে বলে কি, ওর মৃত স্বামী রোজ ওর কাছে আসে, এই কথা কি বিশ্বাসযোগ্য?
আমার মনে হয় স্বামীর মৃত্যুতে মেয়েটির মাথায় গন্ডগোল দেখা দিয়েছে। আমি প্রত্যুত্তরে কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তখনই মেয়েটার ঘরে কারোর আসার শব্দ পেলাম। মেয়েটির মুখ ভয় কালো হয়ে এলো। মেয়েটি ঘরের ভিতরের দিকে তাকিয়ে কাউকে বলে উঠল, তুমি কখন এলে? আজ তো তোমার পায়ের শব্দ পাইনি। আসলে ওই বাড়িতে নতুন ঠাকুরপো এসেছে, তার সাথেই দুটো গপ্প। কতবার তোমায় বারণ করেছি যে এই জানলা তুমি খুলবে না, কারোর সাথে গল্প করবে না। এক কথা কতবার তোমায় বলতে হবে? পুরুষালী গম্ভীর স্বর ভেসে আসা এই কথাগুলো শুনে এবারে আমার হৃৎপিণ্ড মুখে আসার অবস্থা হলো। দেহের হাড় গোড় থরথর করে কেঁপে উঠল। তারপরের ঘটনা ঘটে গেল নিমেষের মধ্যে। চাঁদের রূপলি আলোর জ্যোৎস্নায় স্পষ্ট দেখলাম একজন ফ্যাকাশে সাদা মুখওয়ালা মিলিটারি পোশাক পরা ভদ্রলোক জানালার সামনে এসে আমার উপর ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে এক ঝটকায় জানালাটা বন্ধ করে দিল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। মেয়েটির মৃত স্বামী সত্যি ওর সঙ্গে রোজ রাতে দেখা করতে আসে। তার মানে কি গতকাল রাতে ওটা আমার স্বপ্ন ছিল না? সত্যি আমার ঘরে প্রবেশ করে আমায় দেখেছিল এই মিলিটারি ভদ্রলোকের আত্মা। কেন এসেছিল সে? তার স্ত্রীর সঙ্গে কথা বলার শাস্তি দিতে? আজ আমি কলকাতায় ফিরে যাচ্ছি। পাটপুরের এই বাড়িতে আর আমার পক্ষে থাকা সম্ভব নয়। তবে একটা বিষয় আমার ২০ দাঁতের মতো দংশন করে চলেছে। মেয়েটির বয়স অল্প, ওর ভবিষ্যৎ এতটা অনিশ্চিত হয়ে কেনই বা থাকবে? আজ হয়তো মেয়েটি নিজের স্বামীর প্রতি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছে, তাই কিছু বুঝতে পারছে না। কিন্তু আগামী দিনেও কি ও এসব সহ্য করতে পারবে? এইভাবে বাস্তবটাকে অস্বীকার করে কতদিন একটা মানুষ বেঁচে থাকতে পারে? মেয়েটাকে যদি একবার বোঝানো যেত যে এই ঘটনাটা কতটা অস্বাভাবিক, একবার কি চেষ্টা করা যায় না? মেয়েটি তো নিজে মুখেই বলেছিল যে ওর স্বামী কেবল রাতের বেলা ওর সঙ্গে দেখা করতে আসে। তাহলে এখন তার বাড়ি গিয়ে কি একবার ওর সঙ্গে কথা বলে দেখব? নিজের সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বনমালীর বাড়িতে তালা দিয়ে মনে অত্যাধিক ভয় নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম পাশের বাড়ির দিকে। গেট খুলে আমি ভেতরে ঢুকে বাগান পেরিয়ে সামনের দরজার দিকে গেলাম। মূল বাড়ির সামনের দিকটা আমার ঘরের ওই জানালা দিয়ে দেখা যেত না। মনে অনেকটা সাহস সঞ্চয় করে কড়া নাড়লাম। একবার, দুবার, তিনবার দরজা খোলার শব্দ হলো। আমার বুকটা ধুক ধুক করছে। মনে হচ্ছে দরজা খোলার আগেই ছুটে পালিয়ে যাই। কিন্তু ততক্ষণে দরজাটা খুলে গেল এবং বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এলো সেই ভদ্রলোক যাকে কাল রাতে ফ্যাকাশে মুখে মিলিটারি পোশাকে দেখেছিলাম, যে মাস দুয়েক আগে মৃত্যুবরণ করেছেন। ওনাকে দেখা মাত্রই আমার চোখের সামনেটা অন্ধকার হয়ে এলো।
জ্ঞান ফিরল যখন বুঝলাম আমি অচেনা কোনো ঘরে শুয়ে আছি। আমি তাড়াতাড়ি উঠে বসতে গেলাম, কিন্তু পারলাম না। আমার কাঁধে কারোর শক্ত হাত অনুভব করলাম। তিনি আবার আমায় শুইয়ে দিয়ে আমার সামনে এসে বসলেন। আবার সেই মিলিটারি ভদ্রলোক। তাকে দেখে আমি হয়তো আরও একবার জ্ঞান হারাতাম, কিন্তু এবারে সে আমায় স্বাভাবিকভাবেই বলে উঠলেন, আমি ভূত নই, আমার নাম সৃজন কুমার ঘোষ। আমিও আপনার মতোই রক্ত মাংসের মানুষ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সত্যি বলতে তাকে আজ অস্বাভাবিক বলে মনে হচ্ছে না। আমার গলা ততক্ষণে শুকিয়ে গেছে, তাও কোনো রকমে প্রশ্ন করলাম, এসব কি হচ্ছে? আমি যে কিছুই বুঝতে পারছি না। বছরখানেক আগে আমার পোস্টিং হয় কাশ্মীরে। প্রায় 8 মাস আমি তখন ছুটি পাইনি। 8 মাস পর ছুটি পেয়ে আমার স্ত্রী ভাস্বতীকে আসার দিনক্ষণ জানিয়ে একটা চিঠি লিখলাম। এই এলাকারই একটা ছেলে বিমল আমার সঙ্গেই কাজ করত। আমরা একসাথেই গ্রামে ফিরলাম। হঠাৎ করে আমার মাথায় একটা বদমাইশি বুদ্ধি খেলে গেল। বিমলকে বললাম, বিমল, ভাবছি তোর বউঠানের সঙ্গে একটু মজা করলে কেমন হয়। ভাস্বতী জানে আমি বাড়ির পিছন দিক দিয়ে সবসময় বাড়িতে ঢুকি। তুই এক কাজ কর, তুই আমার বাড়ির পিছন দিক দিয়ে বাড়িতে ঢুকবি। আমি নিশ্চিত ভাস্বতী জানলা দিয়ে ওই পোশাক দেখে দৌড়ে এসে দরজা খুলবে। তুই ভাস্বতীকে বলবি যে আমি একটা এনকাউন্টারে মারা গেছি, আর তুই সেই খবরটা দিতেই এখানে এসেছিস। আমি ততক্ষণে সামনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে যাব। তারপর ও কান্নাকাটি করলে হুট করে ওর সামনে চলে আসবো। আমার কথা শুনে বিমল ওর সায় দিল। আমার কথা মতো কাজ করতে রাজি হলো। কিন্তু আমি জানতাম না ভাস্বতীর হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়েছিল। বিমলের বলা কথার ধাক্কায় ভাস্বতী চিৎকার করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। প্রথমে ভাবলাম ও জ্ঞান হারিয়েছে, কিন্তু পরে বুঝলাম ওই কথার আকস্মিকতায় ভাস্বতীর দুর্বল হৃদযন্ত্র বিকল হয়ে সঙ্গে সঙ্গেই ওর মৃত্যু হয়েছে। গ্রামের কিছু মেয়ে বউরা ওকে কোণের মতো সাজিয়ে দিল। আমি ওর মাথায় শেষবারের মতো সিঁদুর তুলে দিলাম। ওর মুখাগ্নি করে বাড়ি ফিরতে ফিরতে বেশ রাত হলো। দোতলার যে ঘরে আমরা থাকতাম, কাঁদতে কাঁদতে সেই ঘরেই উঠে দরজা খুলে দেখলাম জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে আমার স্ত্রী ভাস্বতী, যাকে কিছুক্ষণ আগে আমি পুড়িয়ে এসেছি। সে তখন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না তখন। সেই দিন থেকে ভাস্বতী রোজ নিজের মৃত্যুশয্যার সাজে ঠিক সেই সময় ওই ঘরে আসে। আমিও সেই সময় মিলিটারি পোশাক পরে ওর সঙ্গে দেখা করতে ওই ঘরে যাই। ওর সঙ্গে অনেক গল্প করি। মরার আগে ভাস্বতী যা শুনেছিল ও আজও সেটাই বিশ্বাস করে। ও ভাবে ও নিজে জীবিত আছে আর আমি মরে গেছি। ও মনে করে মৃত্যুর পর আজও আমি ওর সঙ্গে দেখা করতে আসি। আমি চাকরি থেকে অবসর নিয়ে সারাদিন বাড়ির অন্য প্রান্তে থাকি, কিন্তু রাতের বেলা ঠিক সময় ওই ঘরে গিয়ে ওর দেখা পাই। তাই হয়তো এতদিন আপনি আমার দেখা পাননি। আসলে আমি ভাস্বতীকে ভয় পাই না, শুধু যাতে লোকে ওকে দেখে ভয় না পায় তাই জন্য ওকে জানলার কাছে যেতে বারণ করতাম। গতকাল ওকে আপনার সাথে কথা বলতে দেখে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিলাম। ওর আসলে আপনাকে খুব ভালো লেগেছিল। আমায় বলেছিল যে আপনি নাকি খুব ভালো মানুষ। একদিন রাতেও আপনার ঘরে গিয়ে আপনাকে দেখেও এসেছে। আপনি শিক্ষিত ভদ্র মানুষ, কোনো দুরভিসন্ধি আপনার নেই। কিন্তু আমার মনে ভয় ছিল, আপনি যদি সবটা জেনে সবাইকে বলে দেন যে এই বাড়িতে ভূত আছে, তাহলে হয়তো আমাকে গ্রামবাসীরা এই বাড়ি ছাড়া করবে। বিশ্বাস করুন,
আমার স্ত্রীকে দেখতে না পেলে আমিও বাঁচব না। দয়া করে আপনি এই কথা কাউকে বলবেন না। ও কোনোদিন কারোর ক্ষতি করেনি, বিশ্বাস করুন। ও শুধু আমার টানে এই বাড়িতে আসে। ও এখনো বুঝতে পারেনি যে ওর বেঁচে নেই। ওর মৃত্যু বার্ষিকীটা হোক, আমি নিজে গিয়ে গয়ায় পিণ্ডি দিয়ে আসব। প্রার্থনা করব যাতে ওর আত্মা শান্তি পায়। কিন্তু দোহাই, তার আগে অবধি এই কথা যাতে কেউ না জানতে পারে। আমি এসে থেকে এই বাড়ি ছেড়ে বেরোইনি, না হলে আপনার স্ত্রীর মৃত্যুর কথা আমি গ্রামবাসীদের মুখে আগেই জেনে যেতাম। তখন হয়তো আরও বেশি লোক জানাজানি হতো। কিন্তু আপনার মুখে এই ঘটনা শোনার পর আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোনো দিনও কাউকে কিছু জানাবো না। আপনি নিশ্চিন্তে থাকুন। বিকেলের বাস ধরে আমি ফিরে এলাম কলকাতায়। বনমালীকে চাবি দিয়ে জানালাম বাড়িটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, তবে আমি যতই মিথ্যে কথা গুছিয়ে লিখে আপনাদের সামনে পরিবেশনা করি না কেন, আমার চোখে দেখা এরকম অদ্ভুত ভয়ার্ত ভালোবাসার গল্পটার একটা বর্ণও আমি বানিয়ে লিখিনি।